আসসালামু আলাইকুম। থানা সহকারী শিক্ষা অফিসার এটিইউ নিয়োগ লিখিত বাংলা ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে বাংলা লিখিত ক্লাসের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। গত প্রথম অংশ মানে প্রথম ক্লাসে আমরা রচনা এবং ব্যাকরণ এই টোটাল 30 মার্কের সাজেশন দিয়েছিলাম। আজকের দ্বিতীয় ক্লাসে আমরা সারমর্ম, অনুবাদ এবং পত্র লিখন টোটাল 20 মার্ক নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। সারমর্ম: কোনো গদ্য বা কবিতায় যেসব দৃষ্টান্ত, যুক্তি, উপমা, অলংকার থাকে তা বাদ দিয়ে সহজ সরল ভাষায় বিষয়টিকে সংক্ষেপে উপস্থাপন করাই হলো সারাংশ বা সারমর্ম। ঠিক আছে? যেরকম মনে করেন একটা বড় কবিতা বা একটি গদ্য যদি থাকে, সেটার একটা সংক্ষেপ রূপ হলো কি সারাংশ বা সারমর্ম। তাহলে দেখেন, গদ্যের ভাবকে সংক্ষেপে প্রকাশ করাকে কি বলে? সারাংশ বলে। আর পদ্য মানে কবিতার ভাবকে সংক্ষেপে প্রকাশ করাকে কি বলে? সারমর্ম বলে। তাহলে সারাংশ বা সারমর্ম আমরা ক্লাস 6 থেকে আজ পর্যন্ত পড়ে আসতেছি। 6 থেকে নিয়ে পড়া শুরু করছি। তারপরে চাকরির বিভিন্ন পরীক্ষার জন্য আমরা এটা পড়েছি। বিশেষত বিসিএস এবং নন ক্যাডারের যে চাকরিগুলো, হ্যাঁ, পিএসসি নন ক্যাডার, ওগুলোর জন্য নিয়মিত মানে কমন একটি টপিক হলো সারাংশ বা সারমর্ম। এখান থেকে মোট মার্ক হলো 5। ভালো লিখতে পারলে 4 পাওয়া যাবে, নয়তোবা 1 বা 2। সে কারণে সারাংশ বা সারমর্মের কথাগুলো সুনির্দিষ্ট নিয়ম, কিছু করণীয় এবং কিছু বর্জনীয় আছে। আজকে আমরা তা দেখব এবং আমরা একটি সারাংশ সলভ করব। বিগত পরীক্ষার একটি সারাংশ আমরা সলভ করব। দেখেন, সারাংশ বা সারমর্মের লেখার কিছু করণীয় বিষয় আছে। কি কি দেখেন, প্রথমে 3 থেকে 4 বার মনোযোগ দিয়ে গদ্য বা পদ্যের মূল কথা দাগাবো। দেখেন, পড়বো, তারপরে কি করব? দাগিব যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এই গদ্যে বা পদ্যে কি আলোচনা, মানে কবি বা সাহিত্যিক কোন দিকটা নিয়ে আমাদের কি দৃষ্টি আকর্ষণ করেছে। দেখেন, লিখার আগে রাফ পেজে খসড়া করে নেব আমরা। মেইন যে খাতাটা, ওটার জন্য কি একটি রাফ পেজ রাখবো। লেখার পর ওইটা রাফ পেজটা কি দেবো? কেটে দিব। ওটাতে আমরা প্রথমে লিখে নেব যে হ্যাঁ ঠিক আছে কিনা। তারপরে দেখেন, মূল অনুচ্ছেদে 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। মানে মনে করেন এটাতে আছে কত 12 লাইন, তাহলে আপনি এখান থেকে 3 থেকে 4 লাইন লিখতে পারেন। তবে সারাংশের পারফেক্ট শেপ হলো 3 লাইন। আর যদি 3 লাইনে না হয় তাহলে সর্বোচ্চ আপনি কি 4 লাইনে লিখতে পারেন। এর বেশি কখনোই লেখা যাবে না। প্রথম বাক্যে মূল কথা তুলে ধরতে হবে। ঠিক আছে, যে আসলে কি বোঝাচ্ছে এই টোটাল, হ্যাঁ, গদ্য বা পদ্যে কি বোঝাচ্ছে সেটা কি প্রথম লাইনে কি করতে হবে? আমাদের তুলে ধরতে হবে। দেখেন, সারাংশের ভাষা কি হবে? সহজ, সরল ও প্রাঞ্জল হতে হবে। ভাষায় ভাষা মূল সারাংশের অনুগামী হওয়া প্রয়োজন। ঠিক আছে, মানে মূল ওইটার মেইনটার সাথে কি হবে? মেইনটার অনুগামী হবে। ঠিক আছে। তারপর দেখেন, সব সময় আহ দেখেন সব সময় প্রথম পুরুষে লিখতে হবে। কি লিখতে হবে? প্রথম পুরুষে। এখানে আহ আপনার উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এভাবে লিখা যাবে না। সবসময় প্রথম পুরুষে লিখতে হবে। তারপরে দেখেন যে আমরা আসলে কি কি বর্জন করব। একটি সারাংশ লিখতে হলে আমাদের কি কি বর্জন করা উচিত। দেখেন, আমরা ওখানে উদ্ধৃতি, বর্ণনা, সংলাপ, উপমা এগুলো কি করব? আমরা পরিহার করব, বর্জন করব। তারপর দেখেন, পরপর দুটোর বেশি বিশেষণ ব্যবহার। দেখেন, এটা খেয়াল করেন, দুটোর বেশি বিশেষণ কিরকম সেটা? অত্যাচারিত, শোষিত, নির্যাতিত ব্যক্তিকে আমরা সাহায্য করতে যাব, এরকম যদি কোনো বাক্য থাকে, ঠিক আছে, তাহলে কি করতে হবে আমাদের? তাহলে আমাদের এটা এভাবে 3টি বিশেষণ একসাথে ব্যবহার করা যাবে না। সর্বোচ্চ কি অত্যাচারিত, শোষিত হতে পারে, কিন্তু নির্যাতিত 3 নম্বরে গিয়ে আরেকটি বিশেষণ ব্যবহার করা যাবে না। দেখেন, ভুল বানান বর্জনীয়। আমাদের কি করতে হবে? ভুল বানান পরিহার করতে হবে। একই কথার পুনরাবৃত্তি, আমরা মাঝে মাঝে কি করে লেখার সময় একই কথা আমরা কি করি? পুনরাবৃত্তি করি। সেটা কি করা যাবে না? সেটা করা যাবে না। বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ কথা বর্জনীয়। মনে করেন বলে না যে ধান বানতে কি শিবের গীত, ঠিক আছে,
ধান বানতে শিবের গীত। তাহলে আপনার কাজ হলো ধান বানা, সেখানে আপনি শিবের গীতায় নেটের সাথে লাগাইলে কি হবে না। কবি বা লেখকের নাম উল্লেখ করার প্রয়োজন নেই, ঠিক আছে, আপনি জানেন সেটা হয়তো বা জীবনানন্দ দাশের বা রবি ঠাকুরের বা কাজী নজরুলের, আপনি জানেন সেটা, কিন্তু সেটাকে কি করা যাবে না, সারাংশে লেখা যাবে না। মূল পদ্য বা গদ্যের কোনো কিছু হুবহু তুলে ধরা যাবে না। দেখেন, হুবহু তুলে ধরা যাবে না, এটা কি করতে হবে, একটা রূপক টাইপ দিয়ে লিখতে হবে, ঠিক আছে, রূপক, রূপক দিয়ে লিখতে হবে, যাতে মানে এই জিনিসটা আপনি বোঝাচ্ছেন, কিন্তু এটা প্রথম পুরুষে আপনি বিবৃতি করবেন, ঠিক আছে। তাহলে দেখেন, আমরা এবার একটি সারাংশ, মানে বিগত এটিও পরীক্ষার একটি সারাংশ আমরা দেখব। দেখেন, এখানে কি বলছে দেখেন, প্রবাহই জীবন। দেখেন কি বলছে, প্রবাহই জীবন। মানুষ যতক্ষণ বাঁচিয়া থাকে ততক্ষণই একটি ধারা তাহার ভিতর দিয়ে অনুক্ষণ বহিয়া যাইতে থাকে, ঠিক আছে, বহিয়া যায়, ঠিক আছে, বহমান। বাহিরের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যাবতীয় বস্তুকে সে গ্রহণ করে, দেখেন, গ্রহণ করে আবার ত্যাগ করে, এখানে গ্রহণ ও বর্জন, যাহাতে তাহার আবশ্যক নাই। যে বস্তু দূষিত তাহা পরিবর্জন করাই প্রাণের ধর্ম। মানে যা ক্ষতিকর দূষিত সেটা কি করে মানুষ পরিহার করে, কিন্তু মরিলে আর যখন ত্যাগ করিবার ক্ষমতা থাকিবে না, তখনই বাহির হইতে যাহা আসে তাহা কায়েম হইয়া বসিয়া যায় এবং মৃতদেহটাকে পচাইয়া তোলে, ঠিক আছে। দেখেন, যেহেতু যা জিনিস মানুষ যখন মরে যায় তখন আর কি করতে পারে না, সে ত্যাগ করতে পারে না, তখন কি হয়ে যায়, মানুষ পচে যায়। জীবন্ত সমাজ নিয়ম স্বভাবতই জানে, দেখেন, জীবন্ত সমাজ নিয়ম স্বভাবতই জানে। সে জানে যে বস্তু তাহার কাজে লাগিতেছে না, মম মমতা করিয়া তাহাকে ঘরে রাখিলে মরিতে হইবে। দেখেন, যা কাজে লাগে না সেটা যদি সে আদর করে ঘরে রাখে, তাহলে সেটা কি তার মৃত্যুর নামান্তর হবে। তাহলে আমরা যদি এটা সারাংশ করতে যাই, তাহলে কি দেখা যাবে দেখেন, জীবনের ধর্মটা আসলে কি। জীবনের ধর্মটা হলো প্রবাহ, ঠিক আছে, প্রবাহমান। মানব জীবন কি নদীর মতো বা নদীর স্রোতের মতো প্রবাহমান, ঠিক আছে। এবং আমাদের জীবনের সাথে যে জিনিসগুলো ক্ষতিকর, অনাবশ্যক, ঠিক আছে, যেগুলো আমাদের সাথে রাখলে এটা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, ঠিক আছে, আমাদের, তো ওই জিনিসগুলো আমরা কি করব, ওই জিনিসগুলো আমরা পরিহার করব। এবং যে জিনিসগুলো আমাদের জন্য উপকারী, আমাদের জীবনকে কি করবে, মহিমান্বিত করবে, ওই সকল জিনিসগুলো আমরা কি করব, নিজেদের মাঝে গ্রহণ করব। এই গ্রহণ বর্জনের চক্রাকারী আমাদের এই জীবন। তাহলে আমরা লিখতে পারি, দেখেন, ঠিক আছে, জীবনের ধর্মগ্রহণের মধ্য দিয়েই দূষিত অনাবশ্যক বস্তুগুলো বর্জন করা, ঠিক আছে, মানে জীবনের ধর্মগ্রহণের মধ্য দিয়ে দূষিত অনাবশ্যক বস্তুগুলো বর্জন করা, কারণ আমরা জানি জীবনের ধর্ম কি প্রবাহ। তাই ওই প্রবাহ গ্রহণের মধ্য দিয়ে আমাদের করতে হবে কি, যে দূষিত অনাবশ্যক যেগুলো আছে সেগুলো আমাদের কি করতে হবে, বর্জন করতে হবে। তারপরে কি দেখেন, বহন ক্ষমতার অভাবে মৃত্যুর পর দেহে পচন ঘটে, পচন ঘটে, তেমনি সমাজকেও থাকতে গেলে অপ্রয়োজনীয় লুকাচার, সংস্কার
নিয়মবিধি যা জীর্ণ, অব্যবহার্য, অব্যবহার্য তা নির্মমভাবে পরিত্যাগ করতে হবে। ঠিক আছে, পরিত্যাগ করতে হবে। দেখেন, বহন ক্ষমতার অভাবে যেমন মৃত্যুর পর দেহে পচন ঘটে, আমাদের দেহে যখন নাকি মৃত্যু ঘটে তখন সে চলাচল করতে পারে না, তখন কি হয়, পচন ঘটে। তেমনি আমাদের সমাজটাকে যদি আমরা পচনের হাত থেকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, অপ্রয়োজনীয় যে জিনিসগুলো, অপ্রয়োজনীয় লোকাচার, সংস্কার, নিয়মবিধি যা জীর্ণ, অব্যবহার্য, নির্মমভাবে, সেগুলো আমাদের কি করতে হবে, পরিত্যাগ করতে হবে। ঠিক আছে? তাহলে এইগুলো সারাংশ। আমরা এই নিয়মগুলো একটু মেনে আমরা একটু ভালোভাবে সারাংশের যে মূল পদ্য বা গদ্য, হ্যাঁ, গদ্যের যে অংশটুকু সেটা ভালোভাবে পড়ে আমরা এটা থেকে ৩টি বা ৪টি লাইনের ভেতরে আমরা চেষ্টা করব যে একটি সারাংশ লেখার জন্য। ঠিক আছে? তারপরে আমরা পরের টপিক আলোচনায় চলে যাব। ঠিক আছে? আমাদের হলো পরে আসতেছে, আমাদের হলো অনুবাদ। ঠিক আছে? এটার সাথে সবাই পরিচিত। আমরা একদম ছোটবেলা থেকে অনুবাদ করে আসছি। এবং আমি যেটা দেখলাম যে বিগত যে এটিউ পরীক্ষার যে অনুবাদগুলো আসছে, ঠিক আছে? এখানে রাখছে ৫ মার্ক এবং এগুলো কি অতি সহজ। এগুলো অতি সহজ। আমরা যদি যারা মোটামুটি বেসিক গ্রামারটা যাদের স্ট্রং, যারা ইংরেজি রিডিং এসএসসি, এসএসসি লেভেলে যারা ইংরেজি রিডিং পড়ে আসছে, ইংলিশটা বাংলা ট্রান্সলেট করতে পারছে, তাদের জন্য এটা একদম সহজ, তারা পারবে। দেখেন, এটা হলো বিগত একটা এটিউ পরীক্ষার একটি অনুবাদ। সেটা আমরা দেখেন, দেখেন কি বলছে, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি, দেখেন, অব বিং হিউম্যান বিং টু প্রিভেন্ট দ্য এনভায়রনমেন্ট ফ্রম বিং স্পয়েলড। ঠিক আছে? দেখেন, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি, কি এটা একটি দায়িত্ব, কার, হিউম্যান বিং, মানুষের, টু প্রিভেন্ট দ্য এনভায়রনমেন্ট, কি প্রতিরোধ করা, এনভায়রনমেন্ট ফ্রম বিং স্পয়েলড। স্পয়েলড মানে কি, দূষিত হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। যে পরিবেশের যে পরিবেশে দূষিত হয়ে যাবে বা হয়ে যাচ্ছে, সেটাকে কি প্রতিকার করা, কার দায়িত্ব, মানুষের। ঠিক আছে? দেখেন, টু মেক লাইফ হেলদি অ্যান্ড কমফোর্টেবল উই শুড কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন অ্যান্ড ডেঞ্জার ফ্রি। ক্লিন অ্যান্ড ডেঞ্জার ফ্রি মানে কি, পরিষ্কার এবং বিপদ মুক্ত। দেখেন, টু মেক লাইফ হেলদি, যদি আমরা কি করতে চাই, আমাদের স্বাস্থ্যটাকে কি করতে চাই, স্বাস্থ্যবান মানে আমাদের জীবনটাকে স্বাস্থ্যবান এবং কমফোর্টেবল, আরামদায়ক রাখতে চাই, তাহলে আমাদের উই শুড কিপ, আমাদের কি করতে হবে, এনভায়রনমেন্টটাকে অবশ্যই পরিষ্কার এবং কি বিপদমুক্ত রাখতে হবে। দেখেন, বাট অফেন পিপল স্পয়েল, স্পয়েল মানে কি, নষ্ট করা, ধ্বংস করা, দ্য এনভায়রনমেন্ট বাই ডুইং আনওয়াইজ, আনওয়াইজ মানে কি, অবিবেক মানে অবিবেচনাপূর্ণ। ঠিক আছে? থিংস অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ইনডেঞ্জার দেয়ার ওন লাইফস, কি করে, কখনো কখনো মানুষ আহ অবিবেচনাপ্রসূত ভাবে কি করে, পরিবেশকে কি করে দূষিত করে, ফলে দেখেন এর ফলশ্রুতিতে কি, অ্যাজ এ রেজাল্ট এন্ডেঞ্জার দেয়ার ওন লাইফ, এবং তাদের জীবনটাকে কি করে, বিপদাপন্ন করে তোলে। ওকে? তাহলে এই যে দেখেন, এটা একদম সহজ আমাদের জন্য। এবং আমরা এই যে ট্রান্সলেশন ওটা ভালো করার জন্য আমাদের কিছু নিয়ম কানুন আমরা ফলো করব। কি সেগুলো দেখেন, দেখেন, মূল ভাষা জানা বা বোঝা। ঠিক আছে? তো আমরা যে ইংরেজিটা থেকে বাংলায় করতে হয়, সেটার জন্য আমাদেরকে ইংরেজিটা একটু বুঝতে হবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমরা যেহেতু চাকরির প্রিপারেশন নিচ্ছি, তাহলে আমরা প্রতিনিয়ত ইংলিশ কি করব, পেপার বা ম্যাগাজিন দেখবো আমরা, হ্যাঁ? পেপার বা ম্যাগাজিন পড়বো। সেটা হতে পারে আপনার হলো আহ কাগজের পেপার, বা হতে পারে কি সফট কপি। সফট কপি মানে আপনি মোবাইল দিয়ে পড়তে পারেন, বা আপনার ট্যাবলেট দিয়ে পড়তে পারেন, বা আপনার হলো ল্যাপটপ দিয়ে পড়তে পারেন। ওকে? তাহলে যেভাবেই হোক আপনি প্রতিদিন, ঠিক আছে, এক পাতা, এক পাতা ইংরেজি পড়বেন। পড়লে এটাতে কি কি উপকার হবে দেখেন, এখানে পরের লাইনটা দেখেন আছে কি, শব্দ ভান্ডার। তো শব্দ ভান্ডার বাড়ানোর কয়েকটা উপায় আছে। আপনাকে অনেকে বলবে যে কি আপনি সরাসরি বই পড়েন। ঠিক আছে? অবশ্যই আপনি কি একটা সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারি আছে, সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারি, ঠিক আছে? স্টুডেন্ট ভোকাবুলারি এটা আপনারা পড়বেন। সেকেন্ড আপনারা করবেন কি, আপনারা যে পেপার পড়বেন নিয়মিত, মনে করেন রিসেন্ট কি চলছে, কি গেছে, আপনার একটা প্রোটেস্ট, স্টুডেন্ট রেভলিউশন, ঠিক আছে? তো স্টুডেন্ট রেভলিউশন নিয়ে আপনার পেপারে হিউজ পরিমাণ কি পাইছেন, ভোকাবুলারি। যারা বুদ্ধিমান তারা করে কি, নোট খাতায় এই ভোকাবুলারি গুলো অর্থ সহ লিখে রাখে।
তারপরে মনে করেন আসতেছে কি সামনে স্বাধীনতার মানে আসতেছে আপনার বিজয় দিবস, বিজয়ের মাস 16ই ডিসেম্বর। ঠিক আছে, ডিসেম্বর মাস। তো ওখানে ডিসেম্বর মাসে দেখবেন যে বিজয় রিলেটেড অনেক ধরনের কি থাকে, শব্দার্থ থাকবে। তারপরে আসতেছে মনে করেন যে আজকে পরিবেশ ডে, জুন, ঠিক আছে, জুনের 5 তারিখ কি আহ এনভায়রনমেন্ট পরিবেশ দিবস, ঠিক আছে। তো ওইখানে দেখবেন যে এটা রিলেটেড কি থাকে, ভোকাবুলারি থাকে। এরকম প্রায় প্রতিদিনই কোনো না কোনো একটা টপিক রিলেটেড আলোচনা থাকে গুরুত্বপূর্ণ, ওইটা আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওখান থেকে কি করবেন, ভোকাবুলারি গুলো কি করবেন, নোট করবেন। নোট করে ওটার আবার সিনোনিমস, সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো বের করার চেষ্টা করবেন। তখন এইভাবে যখন প্রতিনিয়ত আপনি চেষ্টা করবেন, দেখবেন যে একটা সময় আপনার ভোকাবুলারির একটা স্ট্রং জোন তৈরি হবে। এটা কিভাবে কাজে লাগবে, আমরা যখন নাকি ইংলিশে আপনাদের ক্লাস নেব রিটেনের, তখন আপনাদেরকে সেটা আমি বুঝিয়ে দেব। তারপরে ব্যাকরণের নিয়ম আয়ত্ত করা, দেখেন ইংলিশ গ্রামার আয়ত্ত করা, সেটার জন্য প্রথমে কি আমাদের টেন্স জানতে হবে। কি জানতে হবে? টেন্স। তারপরে আমাদের পার্টস অফ স্পিচ, ঠিক আছে, তারপর হলো সেন্টেন্স স্ট্রাকচার। হ্যাঁ, সেন্টেন্স স্ট্রাকচার, এই জিনিসগুলো আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। কারণ এটা না জানলে, মনে করেন আপনি টেন্স জানেন না, আপনার এই যে প্যাসেজটা ইংরেজি এটা দেওয়া হলো উম, অতীত, অতীতকালে, আপনি এটা করলেন কি বর্তমানে, তাহলে কি হবে? হবে না। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, টেন্স, পার্টস অফ স্পিচের অংশগুলো এবং সেন্টেন্সের বিভিন্ন স্ট্রাকচার গুলো আছে এগুলো কি আমাদের একটু আয়ত্তে রাখা। তারপরে দেখো অনুবাদের গঠন অক্ষত রাখা, ঠিক আছে, অনুবাদটা কি করতে হবে আমাদের, এটার গঠনগত অক্ষত বজায় রাখতে হবে। কারণ অনেক সময় দেখবেন যে আপনার আহ যে স্ট্রাকচার ওখানে লেখা, ওই স্ট্রাকচারটা আপনি ফলো করতেছেন না, তাহলে কি হবে, অনুবাদ তার আবেদন হারাবে। তারপর দেখেন আক্ষরিক নয় ভাবানুবাদ, পৃথিবীর যত অনুবাদ তার 80% অনুবাদ কি ভাবানুবাদ। ওকে, ভাবানুবাদ কি আসল অনুবাদ, এটাই কি প্রাঞ্জল অনুবাদ। আক্ষরিক অনুবাদটা কি, এটা মনে করেন যে আপনি গুগল ট্রান্সলেট বলেন বা বিভিন্ন ধরনের ট্রান্সলেটর আছে ওগুলা দিয়ে আপনি করতে পারবেন, কিন্তু এটা ওইটা কি মানে একদম লোয়ার লেভেল, ওটা আসলে মানে ওরকম মানসম্মত অনুবাদ হয় না। সে কারণে অনুবাদ করতে হবে কি ভাবানুবাদ। আপনি মনে করেন যে এটার একদম হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি পারতেছেন না, কিন্তু এই প্যাসেজটার আপনি কি পারতেছেন, মেইন যে থিম, ঠিক আছে, মেইন থিমটা আপনি জানেন, তাহলে ওই মেইন থিমটা আপনি যদি লিখে ফেলেন একটু গুছিয়ে, তাহলে কি হয়ে যাবে, অনুবাদের ভাষা হবে প্রাঞ্জল এবং সহজ সরল। আপনি সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করবেন। অনুবাদটা এমন কঠিন ভাষায় লেখেন না যেটাকে আবার নতুন করে অনুবাদ করা লাগে। সঠিক জায়গায় সঠিক শব্দ ব্যবহার, ঠিক আছে, যে সঠিক জায়গায় সঠিক শব্দ ব্যবহার করতে জানতে হবে। যে মনে করেন আমরা যদি মনে করেন আমরা গরম শব্দটা ব্যবহার করি, ঠিক আছে, গরম শব্দটা মানে কি, আমরা জানি হট, ঠিক আছে, এটাকে আবার দেখেন বিভিন্ন ভাবে। দেখেন আমি যদি লিখি আমাকে গরম চা দাও, ঠিক আছে, তাহলে আমি যদি এটা লিখি, দেখেন এটা ইংরেজি কি হবে, গিভ মি এ কাপ অফ, দেখেন হট টি। ওকে, এখানে গরম শব্দটা কি হট হিসাবে ব্যবহৃত হয়েছে। আবার যদি আমি বলি তুমি গরম পানিতে গোসল করো, তাহলে এটা যদি বলি, তাহলে এটা দেখেন কি আসতেছে, টেক এ বাথ, বাথ ইন ওয়ার্ম ওয়াটার। ওকে, দেখেন এখানে গরমটা ব্যবহৃত হচ্ছে ওয়ার্ম, তাহলে দেখেন গরম শব্দ একই, বাংলা শব্দ একই, কিন্তু দুই জায়গায় দুই ভাবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমাদের এই জিনিসগুলো আমাদের কি, আমরা যখন নিয়মিত পেপার পড়বো, বিভিন্ন ম্যাগাজিন পড়বো, ইংরেজি বিভিন্ন প্যাসেজ ট্যাসেজ পড়বো, তখন আমরা এই জিনিসগুলো ধরতে পারবো। ঠিক আছে, তাহলে অনুবাদের আহ, অনুবাদের টপিকটা এখানে সমাপ্ত। ঠিক আছে, পরবর্তী সময় যদি দরকার পড়ে ইংলিশ পড়ানোর সময়, ইংলিশ রিটেনটা পড়ানোর সময় আমি আপনাদেরকে এটা নিয়ে আবার আলোচনা করব। তাহলে আমরা পরে এবার চলে যাব পত্র। ঠিক আছে, এখানে ব্যক্তিগত পত্র, আবেদন পত্র, তারপরে সংবাদপত্রের প্রকাশের জন্য বিভিন্ন পত্র ইত্যাদি 3 ধরনের পত্র নিয়ে আলোচনা করব মূলত। বিগত এটিউ পরীক্ষায় 3 ধরনের পত্র নিয়েই, ঠিক আছে, আসছে পরীক্ষায়। এই 3 ধরনের পত্রে আসছে, তাহলে এই 3 ধরনের পত্র আমরা আলোচনা করব। দেখেন সবচেয়ে বেশি আসে হলো ব্যক্তিগত পত্র। ওকে, দেখেন ছাত্র জনতার অভ্যুত্থান কথা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। এটা হতে পারে কোনো বিদেশি কোনো বন্ধুকে, ঠিক আছে, বিদেশি কোনো বন্ধুকে একটি পত্র লেখো। তাহলে আমরা লিখব
তার জন্য আমাদেরকে একটা স্ট্রাকচার জানতে হবে, কারণ টোটাল ব্যাপারটা আমরা জানি, কিন্তু একটি স্ট্রাকচার আমাদের, পত্রের একটি স্ট্রাকচার আমাদের দাঁড় করাতে হবে। কি সেটা দেখেন, প্রথমে আমরা শুরু করবো কি দিয়ে, আল্লাহ ভরসা, বা অন্য ধর্ম যদি কেউ থাকে সে ধর্মের সে সম্বোধনটা উনি ইউজ করতে পারেন। দেখেন এখানে লিখবো কি, আপনি কোথায় থেকে লিখছেন, যে ঢাকা যদি লিখে থাকেন তাহলে ঢাকা থেকে তারিখ, তারপরে আপনি কাকে লিখছেন, আমি লিখছি প্রিয় রাকিব, তারপরে রাকিব লেখার পরে তার সাথে যে কেমন আছো, আমি ভালো আছি, ঠিক আছে, এই যে তুমি আমাদের দেশের গণ অভ্যুত্থান সম্পর্কে কি জানতে চেয়েছো, তো এটা নিয়ে আজকে আমি লিখতে বসছি, যে গণ অভ্যুত্থান এটা আমাদের জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তো ইত্যাদি ইত্যাদি আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে এখানে লিখবেন। ওকে, তারপরে দেখবেন ইতি তোমার বন্ধু করিম, শেষ। এবার চলে আসবে আপনার একটি ডাক, এবার একটি দেখেন একটি খাম, দেখেন এটা হলো প্রেরক, এটা কি প্রাপক, এটা আমরা জানি খামের উপরে থাকে, আর এটার সাথে কি থাকে, একটি ডাক টিকিট। তাহলে প্রেরকের ক্ষেত্রে কি দেখেন আপনার নাম, হ্যাঁ ঠিক আছে, আপনি কোথায় থেকে লিখছেন, আর প্রাপকের ক্ষেত্রে কি সে, আমরা জানি সে কোথায় থাকে, লন্ডনে থাকে, তার এরকম নাম, সে লন্ডনে থাকে, তাহলে আমরা তার ওইখানের ঠিকানাটা আমরা দেব, ঠিক আছে, একজ্যাক্ট, এবং প্রাপকের পুরো ঠিকানাটা আমরা লিখবো, কারণ আপনার ঠিকানাটা ততটা দরকার না, কিন্তু তার ঠিকানাটা বেশি জরুরি। কেন? কারণ ওই ঠিকানায় চিঠিটা যাবে। তারপরে দেখেন, দেখেন এখানে কি বলছে, বিদেশি বন্ধুর কাছে পত্র লিখলে ঠিকানা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, এটা একটু মনে রাখতে হবে। আমি এখানে বাংলায় লিখছি যেহেতু সবটা বাংলা, কিন্তু আপনার পরীক্ষা লেখার সময় বিদেশি বন্ধু যদি কাছে যদি লেখার জন্য বলে, তাহলে কি লিখবেন, অবশ্যই ইংলিশে ঠিকানা লিখবেন, কারণ বাংলায় ঠিকানা লিখলে ওই ঠিকানায় ওখানে চিঠি যাবে না, ঠিক আছে। তাহলে আমাদের ব্যক্তিগত পত্রের যে ফরম্যাটটা সেটা শেষ হলো। তারপরে আমরা নেক্সট যাই। দেখেন, দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি ও তার প্রতিকার, ঠিক আছে, দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি ও তার প্রতিকার জানিয়ে কি পত্রিকায়, মানে সম্পাদক বরাবর একটি পত্র লিখবেন, আপনি টোটাল ফিচারটা লিখবেন, লিখে ওইটা সম্পাদক বরাবর পাঠাবেন যাতে আপনার এটা ছাপানো হয়। তাহলে ওইটার জন্য আমাদের কি করতে হবে দেখেন, প্রথমে একটা ফরম্যাট আছে পত্রের জন্য একটি ফরম্যাট। প্রথমে কি তারিখ বরাবর সম্পাদক প্রথম আলো 37 কারণ বাজার ঢাকা 1000, এটা হলো। দেখেন তারপরে দেখেন বিষয় কি, পত্রিকায় প্রকাশের জন্য আবেদন, আপনি কিন্তু একটা ফিচার লিখে রাখছেন, সেটা পরে আসতেছে, তো আপনাকে আগে সম্পাদককে জানাইতে হবে যে আপনি একটা ফিচার লিখছেন, সেটা পত্রিকায় ছাপানোর জন্য তার কাছে আবেদন লিখতেছেন, ঠিক আছে। তখন ওই যে জনাবকে লিখবেন, জনাব মানে ওই সম্পাদক সাহেব, যে জনাব আমি আহ দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি এবং এটার কি আশু প্রতিকারের জন্য কি কি দরকার, ওই ওই সম্পর্কে আমি একটি প্রতিবেদন লিখছি, তো সেটি আপনার পত্রিকায় যদি আপনি ছাপাইতে দেন, তাহলে আমি কি কৃতজ্ঞতা বোধ করিব বা বাধিত থাকিব, এই টাইপের কিছু লিখে আপনি কি লিখবেন, দেখেন এই যে এখানে ইয়ার বর্ণনাটা লিখবেন। তারপরে দেবেন কি, দেখেন নিবেদককে দেখেন এলাকাবাসীর পক্ষে জামিল উদ্দিন, মনে করেন আপনার যে নাম সেটা দেবেন, আমি একটি নাম দিলাম জামিল উদ্দিন। ওকে, এবার দেখেন, এবার যে ফিচারটা উপরে আছে দেখেন, ফিচারটা কি, দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি জনজীবন, ঠিক আছে, অতিষ্ঠ। তাহলে এই ফিচারের উপরে যে টাইটেলটা, এটা খুব আকর্ষণীয় একটা টাইটেল দিতে হবে, না হলে কিন্তু আপনার যে ফিচারটা সেটা কেউ পড়বে না, ঠিক আছে, দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি, ঠিক আছে, দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং জনজীবন অতিষ্ঠ। তাহলে আমরা এখানে টোটাল যে এটা লিখবো, যে আমাদের কি হয়ে গেছে, আমরা এরকম ভাবে শুরু করতে পারি, যে একটা ব্যক্তির আলোচনা দিয়ে, যে লোকটা কি 500 টাকা রুজি করে, কিন্তু তার দৈনন্দিন খরচ হয়ে যায় কি 600-100 টাকা, কি তিনি ঋণগ্রস্ত প্রতিদিন। তাহলে এটা নিয়ে কি, এটার কারণ হলো বর্তমানে আকাশচুম্বী দ্রব্যমূল্য, এটার জন্য নানান শ্রেণী সকল পেশার শ্রেণী নির্দিষ্ট আয়ের মানুষ কি তারা তাদের বর্তমান অবস্থা নাবিশ্বাস, ঠিক আছে। তো এই সংক্রান্ত বিভিন্ন যাতে এরকম ভাবে লিখবো যাতে কি পাঠক যাতে খুব গুরুত্বপূর্ণ, মানে খুব মনোযোগ দিয়ে এটা পড়ে, ঠিক আছে। তারপর লেখার পরে আমরা কি করব, সুপারিশ দিব, যে এটা প্রতিকারের জন্য কি কি করা উচিত, যে কি করতে হবে, বাজার মনিটরিং, মনে করেন বাজার মনিটরিং করতে হবে, তারপর মধ্যস্বত্ব যে ভোগী আছে তাদের কি প্রতিকার করতে হবে, তারপরে কি যাতায়াত ব্যবস্থা সুবিধা করতে হবে, তারপর হলো কি দ্রব্য কি করতে হবে যাতে আহ সঠিকভাবে টাটকা রাখা যায় ওইটা দেখতে হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের সুপারিশ আপনার মতো করে আপনি করবেন। তারপরে লিখবেন এলাকাবাসীর পক্ষে, জামিল উদ্দিন এলাকাবাসীর পক্ষে। ওকে, এবার দেখেন
সেম এখানেও আমরা কি করব, একটি দেখেন প্রেরক প্রাপক একটি, কারণ আমিও তো এটা সম্পাদকের কাছে প্রথমে পাঠাবো, সে কারণে প্রেরক এবং প্রাপক আমি কি এই চিঠির উপরে আমার এই যে প্রেরক প্রাপকের কি ঠিকানাটা লিখবো, এবং তার উপরে কি দিব আমি একটি ডাক টিকিট উপরে থাকবে, ডাক টিকিট লাগিয়ে দিব। ওকে, এবার দেখেন আমরা পরের একটি আসছে আবেদনপত্রে আসতেছি। দেখেন, যখন চিনি শিল্প কর্পোরেশনের সহকারী পরিচালক পদে চাকরির জন্য একটি আবেদনপত্র লিখুন। তাহলে একটা আবেদনপত্র লিখুন চাকরির জন্য। তাহলে চাকরির জন্য আবেদনপত্র লিখতে গেলে এখানে দুইটা জিনিস আপনাদের মনে রাখতে হবে। একটি হলো আবেদনপত্র, এটার সাথে কি থাকবে, সংযুক্তি, এটা বড় হয়। শুধু আবেদনপত্র যেরকম ছুটির জন্য আবেদন, এই আবেদন ওই আবেদন, ওইটা একটু ছোট হয়, কিন্তু এটা যেহেতু চাকরির জন্য এটার সাথে অন্যান্য ডকুমেন্টস অ্যাড করতে হয়, সে কারণে এটা একটু বড় হয়। তাহলে দেখেন, তারিখ এত, বরাবর মহাব্যবস্থাপক চিনি শিল্প কর্পোরেশন ঢাকা এত, বিষয় সহকারী পরিচালক পদে নিয়োগের জন্য আবেদন। ঠিক আছে, তাহলে জনাব ওই যে মহাব্যবস্থাপককে যে লিখছেন, ঠিক আছে, এটা দেখেন এখানে বর্ণনা থাকবে। জনাব আমি এরকম গতকালের পত্রিকায় এরকম একটা নিউজ দেখেছি, যেখানে আপনার এখানে এতজন সহকারী পরিচালক নিয়োগ দিবেন। তো আমি তার একজন প্রার্থী, আমি আপনার এই ইয়াতে আমি আপনার যে ক্রাইটেরিয়া গুলো ছিল, শর্তগুলো, ওইগুলো আমি ফিল আপ করেছি এবং ওইগুলো আমার আমার যোগ্যতার সাথে যাই। সো আমি আপনার এখানে চাকরি করতে আগ্রহী। ঠিক আছে, তো এই উপলক্ষে এটার পক্ষে আমার কিছু মানে জীবন বৃত্তান্ত উপস্থাপন করছি। দেখেন কি থাকতে হবে জীবন বিদ্যাতে, দেখেন আবেদনকারীর নাম ইংরেজি বাংলায়, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখেন টোটাল যে ইয়াটা, হ্যাঁ আমি এটা জানলাম। ঠিক আছে, এটা আমাদের কি করতে হবে, দিতে হবে, আরেকটা পাতা এটা আমাদের দিতে হবে। তারপরে দেখেন শিক্ষাগত যোগ্যতা, কারণ আমি যেহেতু চাকরি করব, অবশ্যই আমার শিক্ষাগত যোগ্যতা এখানে কি করতে হবে, দিতে হবে। দেখেন কি দিব, প্রথমে দেখেন ডিগ্রি, আপনার কোন কোন ডিগ্রি, এসএসসি, এসএসসি, বিএ, এমএ বা অন্যান্য যদি থাকে ওইটা যোগ করে দিবেন। বিভাগ, কোন বিভাগ থেকে, বিজ্ঞান বিভাগ। 18টা ইউনিভার্সিটিতে দেখেন সমাজ বিজ্ঞান, কলা অনুষদ বা মানবিক বিভাগ, মানবিক বিভাগ, কলা অনুষদ, তো আলাদা আলাদা সাবজেক্ট থাকে। দেখেন এটা সমাজ বিজ্ঞান অনুষদের। দেখেন বোর্ড, আপনি কোন বোর্ডে পড়ালেখা করছেন, ঢাকা বোর্ডে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পাশের সাল, আপনার পাশের সাল থাকবে এখানে, জিপি আপনি দেখেন কোনটাতে কত সিজিপি আপনি পেয়েছেন। ওকে, তারপরে দেখেন আমরা দেখবো যে অন্যান্য যোগ্যতা যদি আপনার থাকে, যেমন এক্স, হ্যাঁ ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড থাকতে পারে, এক্সেল থাকতে পারে, গ্রাফিক্স থাকতে পারে। ঠিক আছে, তারপরে আপনার ইংলিশ, দেখেন ইংলিশে দক্ষতা থাকতে পারে, স্কিল থাকতে পারে, ভালো ইংরেজি বলতে পারেন। ওকে, তারপরে আপনার অন্যান্য যে যোগ্যতা সেটা আপনি এখানে দিবেন। তারপরে যোগাযোগ, তাহলে আপনি এখানে দুজন ব্যক্তির নাম দিবেন যাদের সাথে উনি আপনার আপনার সম্পর্কে জানার জন্য যোগাযোগ করতে পারে, দুজন ব্যক্তি, পরিচিত ব্যক্তির নাম দিবেন। তারপর দেখেন অতএব বিনীত নিবেদন, এই যে, ঠিক আছে, অতএব বিনীত নিবেদন, এই যে আমার শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় আমাকে উক্ত পদে নিয়োগ লাভের সুযোগ দানে বাধিত করিবেন। নিবেদক আব্দুল আলিম খন্দকার। শেষ। ঠিক আছে, এবার দেখেন এটার সাথে আমাদের কি 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 সংযুক্তি দিছে, এটা আমাদের আবার এখানে নিচে লিখে দিতে হবে। দেখেন সত্যায়িত সকল সার্টিফিকেট দিচ্ছেন, নাগরিক সনদ সত্যায়িত দিচ্ছেন, চারিত্রিক সনদ দিচ্ছেন, ছবি পাসপোর্ট সাইজের 4 কপি সত্যায়িত, অভিজ্ঞতা সনদ দিয়েছেন এবং দক্ষতা সনদ দিয়েছেন। ঠিক আছে, এই টোটাল একটি চাকরির জন্য একটি আবেদনপত্রের টোটাল একটি ফরম্যাট। এই নিয়মে আপনারা কি করবেন, পরীক্ষায় আসলে আপনারা দিবেন, এবং এটার জাস্ট আমি ফরম্যাটটা দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট নিজের ভাষায় আপনারা লিখে পরীক্ষায় দিবেন। এবং আমি এটা আমার পেজে এটার যে পিডিএফ, ঠিক আছে, পিডিএফ আমি দিয়ে দিব, পিডিএফ বা ইমেজ আকারে আমি দিয়ে দিব, আপনারা এটা প্রিন্ট করে নিতে পারবেন বা ইয়া করতে পারবেন। এবং আহ আপনাদের পরবর্তী সময় যদি কোনো ধরনের কনফিউশন থাকে, বাংলার, ঠিক আছে, বাংলার হলো আপনার 40 মার্কের যদি, সরি 50 মার্কের মধ্যে যদি কোনো ধরনের আরো কনফিউশন থাকে যে কি পড়বো কি পড়বো না,